ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা দুপুরে 10টা থেকে গণসংযোগ শুরু, চালানো যাবে রাত 11টা পর্যন্ত। প্রার্থীদের মানতে হবে কড়া আচরণবিধি। 5 মাসেও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেই। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। সোশ্যাল স্ট্যাটাস, আপনার টাকা পয়সা, তারপর হচ্ছে আপনার চাকরির নিরাপত্তা, আসলে তিনটার একটাও কিন্তু আপনার সাংবাদিকতা নাই। ইস্যুগুলো আসলে আমাদের একটু ভাবাই, কারণ আমরা ভবিষ্যতে যারা আমরা লেখালেখিতে আছি এখন তারা সাংবাদিকতা করবো কিনা এই বিষয়গুলো তখন আমাদের সামনে একটা ইস্যু হয়ে ওঠে। মার্কিন পতাকা পোড়ালে 1 বছরের জেল, ট্রাম্পের নির্বাহী আদেশ। বিদেশি হলে ভিসা বাতিল সহ শাস্তির বিধান। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে যমুনা নিউজে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। শুরুতেই শিরোনামগুলো জানাচ্ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ। প্রার্থীদের প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি। 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তবে ছাত্রীদের হলগুলোতে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই সুযোগ থাকবে। এবার প্রার্থীদের প্রচারণায় রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার, লিফলেট নিষিদ্ধ, তবে সাদা কালো ব্যবহার করতে পারবেন তারা। নিষিদ্ধের তালিকায় আছে দেয়াল লিখন, দেয়ালে পোস্টার, ছাপচিত্র, চিত্রাঙ্কন। এছাড়া পোস্টার, লিফলেট, হ্যান্ডবিলে প্রার্থী ব্যতীত অন্য কারো ছবি কিংবা প্রতীক ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। পাঠকক্ষ এবং পরীক্ষার হলের মতো জায়গায় নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। প্রার্থীরা ভোটারদের কোনো ধরনের উপঢৌকনও দিতে পারবেন না। কোনো প্রার্থী সভা সমাবেশ করতে চাইলে 24 ঘন্টা আগে প্রধান রিটার্নিং কর্মকর্তা বা সংশ্লিষ্ট হলের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে। এই প্রসঙ্গে আরো কিছু তথ্য জানতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সহকর্মী আল আমিন হক অহন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। অহন, নির্বাচনের প্রচারণা কখন শুরু হবে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। প্রচারণার সময়ে সেটি শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত প্রচারণার কার্যক্রম কোনো কিছুই আমাদের চোখে পড়েনি। বেলা 11টায়, অর্থাৎ 11টা তো বেজে গেল, বেলা 11টায় একটি সভা হওয়ার কথা, অর্থাৎ যারা প্রার্থী আছেন তাদেরকে নিয়ে একটি সভা হওয়ার কথা। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের চিফ রিটার্নিং কর্মকর্তা, ওনার অফিসের সামনে আছি এবং সভাটি যেখানে হওয়ার কথা আমরা সে অডিটোরিয়ামের যদি একটু কি অবস্থা সবশেষ সেটিও একটু দেখতে চাই। সেখানে আমরা দেখেছি খুব বেশি প্রার্থী এখন পর্যন্ত আসেননি এবং বেলা 11টায় যেটি শুরু হওয়ার কথা সেটি শুরু হতে হয়তো 12টাও লেগে যেতে পারে। এবং আমরা জানি যে আজ যে সভাটি হবে সেটিতে মূলত তারা কিভাবে প্রচার প্রচারণা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সহযোগিতা করতে হবে, আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেই বিষয়টির জন্য খেয়াল রাখা হয়। সেই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে একটি মতামত কিংবা তাদের কথা কমিশন শুনবেন। কমিশনের যে বক্তব্য আছে সেটিও জানিয়ে দেবেন। মূলত 11টার পরেই যে প্রচার কার্যক্রম সেটি তোড়জোড় শুরু হবে কিংবা একবারে শুরু হতে পারে। এবং আমরা জানি যে এখানেই এই অডিটোরিয়ামেই সব যারা এবার প্রার্থী আছেন তারা সবাই আসবেন এবং তারা এখান থেকে বের হয়ে হয়তো তাদের যে প্রচার কার্যক্রম সেটা সেই সিনেট ভবনের সামনে থেকেই হয়তো শুরু করবেন। এবং আমরা জেনে থাকি, যদিও এর আগেও আমরা গতকালও দেখেছি যে সকাল 9টা, 9:30, 10টায় প্রচারণা কার্যক্রম তারা কিভাবে শুরু করবেন সেই বিষয়ে তারা জানিয়েছিলেন, তবে সেটি সকাল থেকে আমাদের চোখে পড়েনি। প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি কিংবা এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করতে চান, কি করে আকৃষ্ট করতে চান ভোটারদেরকে, সেই বার্তায় তারা দেবেন যেন সেগুলো আচরণবিধি মেনেই হয়। সেই বার্তা আবার নির্বাচন কমিশনের দিক থেকে স্পষ্ট করে দেয়া হয়েছে প্রার্থীদের। অহন, ধন্যবাদ আপনাকে। শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে 3 ঘন্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা বিএসসি ইস্যুতে ডেস্কো নির্বাহী প্রকৌশলী রুমে ডেকে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হত্যার হুমকির প্রতিবাদে রাতে বুয়েট শহীদ মিনার থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর অবরোধ সরিয়ে নেয় হোটেলের সামনে। আর হত্যার হুমকিদাতাদের আইনের আওতার
আনার দাবিও তোলেন শিক্ষার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর 4:30টায় শিক্ষা উপদেষ্টা এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে ফিরে যায় বুয়েটের শিক্ষার্থীরা। রোকন ভাইকে যারা হামলা করেছে এবং তাকে যারা হত্যার হুমকি দিয়েছে, জবাই করার হুমকি দিয়েছে, তাদের বিরুদ্ধে আগামী 12 ঘন্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের যেই 3 দফা দাবি রয়েছে প্রকৌশল খাত সংস্কারের জন্য, এই 3 দফা দাবি বাস্তবায়নের জন্য আগামী 12 ঘন্টার মধ্যে কমিশন গঠন করতে হবে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ওই জনপ্রশাসন সচিবের সাথে কমিউনিকেট করে দেওয়া, আপনাদেরকে এক জায়গায় একটা টেবিলে বসে দেওয়ার ব্যবস্থা করা, এইটুকু। গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। কর্তৃত্ববাদী সরকারের সময়ে সাংবাদিকতা নিয়ে সমালোচনা হয় ব্যাপক। পরিস্থিতি উত্তরণে কমিশনও করেছিল অন্তর্বর্তী সরকার, সুপারিশ দিয়েছে তারা, তবুও দেখা যাচ্ছে না আশার আলো। 5 মাসেও দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি গণমাধ্যম সংস্কারে। কমিশনের রিপোর্ট গণমাধ্যমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ন্যূনতম বেতন কাঠামোর কথা বলা হয়েছিল। আর বিশ্লেষকরা বলছেন, আর্থিক নিশ্চয়তা না থাকলে ক্রমেই দুর্বল হবে গণমাধ্যম। রাষ্ট্রের বয়স 50 পেরিয়েছে। নানা আন্দোলন সংস্কারে বারবার উঠে আসছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা, কিন্তু চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের খুঁটি থেকে গেছে নড়বড়ে। রাজনৈতিক চাপে মত প্রকাশের সীমাবদ্ধতা বা আতে ঘা লাগায় প্রভাবশালীদের দৌরাত্বে বদনাম থেকে বেরোতে পারেনি সংবাদ মাধ্যম। এর বাইরে আড়ালে থেকে যায় সংবাদকর্মীদের আর্থিক নিশ্চয়তা। অবস্থা এমন যে নতুন করে কলম ধরতে ভয় পাচ্ছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবীরা। যে কটা ক্রাইটেরিয়া থাকে যে আপনার মানে হচ্ছে একটা সোশ্যাল স্ট্যাটাস, আপনার টাকা পয়সা, তারপর হচ্ছে আপনার চাকরির নিরাপত্তা, আসলে তিনটার একটাও কিন্তু আপনার সাংবাদিকতা নাই। তাহলে একজন স্টুডেন্ট কেন যাবে? ইস্যুগুলো আসলে আমাদের একটু ভাবাই, কারণ আমরা ভবিষ্যতে যারা আমরা লেখালেখিতে আছি এখন তারা সাংবাদিকতা করবো কিনা এই বিষয়গুলো তখন আমাদের সামনে একটা ইস্যু হয়ে ওঠে। সংবাদপত্রের জন্য ওয়েসবোর্ড ঘোষণা হলেও বাস্তবায়ন হয় না বেশিরভাগ প্রতিষ্ঠানে। আংশিক বাস্তবায়ন হয় কোথাও কোথাও। টেলিভিশনের জন্য তো কোনো নীতিমালাই নেই, যার ফল হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই নেই ন্যূনতম বেতন কাঠামো কিংবা বার্ষিক ইনক্রিমেন্টের চর্চা। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা প্রফিট বোনাস তো অনেকটা অলীক স্বপ্ন। নির্দিষ্ট ছকের আয়ের বিপরীতে মূল্যস্ফীতির ভারে ক্লান্ত সংবাদকর্মীরা। আমরা আশা করেছিলাম যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর সংবাদ মাধ্যমের পরিবেশ পরিস্থিতি বদলে যাবে, কিন্তু 1 বছরের বেশি সময় পার হওয়ার পরেও পুরো সংবাদ মাধ্যমে অস্থিরতা আছে, ঝুঁকি আছে। আর্থিকভাবে যদি সংবাদ মাধ্যম অথবা সংবাদ কর্মীরা কারো উপর নির্ভরশীল থাকে, তাহলে কিন্তু স্বাধীনভাবে কিছু লিখতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর এই খাতের আমূল পরিবর্তন আশা করেছিলেন পাঠক, দর্শক ও গণমাধ্যম কর্মীরা। নির্বাচন ও সংবিধান পরিবর্তনের পাশাপাশি গণমাধ্যম সংস্কারেও কমিশন করেছিল অন্তর্বর্তী সরকার। ভাবনা শুরু হয়েছিল শৃঙ্খলা ফিরবে জনগণের স্বপ্নবাহকদের জীবনেও। যে দেশে যেহেতু বেকারত্বের হার ব্যাপক এবং সেই কারণে খুব সহজেই সস্তা শ্রমে যে কাউকেই চাকরির কোনো শর্ত ছাড়াই জাস্ট মৌখিক নিয়োগের কথা বলি, নিয়োগ দেওয়া সম্ভব এবং তার বেতন কখনো দেওয়া হয়, কখনো কম দেওয়া হয়, কখনো একেবারেই দেওয়া হয় না। গণমাধ্যমের বিজ্ঞাপনে অনিয়ম দূর করা, সংবাদকর্মীদের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ ও বেতন কাঠামো পরিবর্তনের সুপারিশ করে কমিশন। দীর্ঘ প্রতিবেদনে বেতন কাঠামোর প্রভাব সহ উঠে আসে নানা বিষয়, কিন্তু এখনও চোখে পড়েনি প্রতিবেদন বাস্তবায়নের কোনো পদক্ষেপ। এটি হচ্ছে সরকারের নিষ্ক্রিয়তা, এবং অথবা এমন হতে পারে যে এমন সব সুপারিশ করেছে যেটা সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব নয়। যেটা বাস্তবায়ন সম্ভব নয় সেটা এই সরকার করলো না, সেটা নির্বাচিত সরকার এসে করবে, কিন্তু কোনোটাই করা সম্ভব নয় এটা তো নয়। সরকার আমাদের কাছ থেকে একটা তালিকা চেয়েছিলেন যে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত যেগুলো বাস্তবায়ন করা সম্ভব সেগুলোর যেন একটা তালিকা আমরা দিই। আমরা সরকারকে সেই তালিকা দিয়েছি। সরকার এরপরে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে, কিন্তু সর্বশেষ যেটুকু বলেছে যে তারা অচিরেই এগুলো নিয়ে কাজ করবে। এই উদ্যোগের বাস্তবসম্মত অগ্রগতি কতটুকু সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না বা এখনো বোঝা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমে শৃঙ্খলা না ফিরলে ব্যাহত হবে রাষ্ট্রের অগ্রগতি, ভুলুণ্ঠিত হতে পারে গণতন্ত্র বিকাশের স্বপ্ন। মালিকানার যোগ্যতা সেটা সম্পর্কে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নিজ দেশে ফেরত যেতে একাচ্ছা রোহিঙ্গারা। দীর্ঘদিনের বিবাদ ভুলে
এক কাতারে এসেছে রোহিঙ্গা সংগঠনগুলো। কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা তরুণরা। নেতারা বলছেন সহজ প্রক্রিয়ায় কাজ না হলে বিকল্প ভাবতে হবে রোহিঙ্গাদের। আর বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে পুরনো পদ্ধতি কাজে লাগানোর সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। রোহিঙ্গা এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকে আজ থাকছে চতুর্থ পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। 2017 সালে 10 বছরের শিশু যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল আজ তারা প্রাপ্তবয়স্ক। 34টি ক্যাম্পে এই সংখ্যা লাখেরও বেশি। 20 থেকে 40 বছরের মধ্যে আছে আরও কয়েক লাখ। লাখো তরুণ যুবক এখন প্রত্যাবাসনের দাবিতে একাট্টা। নিজ দেশে ফেরার দাবিতে ক্যাম্পে নিয়মিত সভা আলোচনা করছে রোহিঙ্গারা। ক্যাম্পের তরুণ যুবকরা বলছেন যে কোনো মূল্যে নিজের ঠিকানায় ফেরত যেতে চান তারা। আমরা অলওয়েজ প্রস্তুত আমাদের দেশে ফেরত যাওয়ার জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি ফেল হয়েছে এটাতে। কমিউনিটি আমাদেরকে হেল্প করবে, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, সবাই আমাদের সাথে একত্র হয়ে আমাদেরকে পিসফুলি একটা সলিউশন চলে আসবে। রেফিউজি লাইফ দিন বেশি মানে হস্টেল লাইফ যেদিন সেদিন যাইবেলা কোশিশ করি, কিন্তু অনেকখান সেফটি নেই, ডিগনিটি নেই। প্রত্যাবাসন ইস্যুতে এখন এক ছাতার নিচে 4টি সংগঠন পরিচিতি পেয়েছে ফোর ব্রাদারহুড নামে। আগে আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়ালেও গেল 3 মাস ধরে শান্ত ক্যাম্পগুলো। নেতারা বলছেন সুযোগ মিললে ফেরত যাওয়ার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখবেন তারা। রোহিঙ্গা ফজ্জাত গড়ি কিলাম আছে, আরা ফজ্জাত গড়ি লাভ নাই। আরা বেক্ষণ পালা থাকুন, থাকি দে জাগানো শান্তি থাকুন। এদেশানোর আইনের ভিতরে থাকি আর সই রাইটান লই হকান লই রে আর দেশানো আর তরাতুরি যাই পারিবার খুশি চান গরম। 1978 সালে এক দফা রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিল বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে সেই ঘটনা। ব্যাংকক পোস্টের তখনকার শিরোনাম ছিল বার্মাকে সতর্ক করেছে বাংলাদেশ। সে সময় বার্মায় নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রেরণ করেন ওয়াশিংটনে। বিশ্লেষকরা মনে করেন পুরনো অভিজ্ঞতা এবার আবারও কাজে লাগানোর সুযোগ আছে বাংলাদেশের সামনে। ক্যারেট অ্যান্ড স্টিক আমি যেটা সবসময় বলি, আপনি ওকে একটা ইনসেন্টিভ দেন বা একটা পানিশমেন্টের একটা স্কোপ রাখেন। তুমি এটা করলে তোমাকে সাথে এই করব, আর না করলে আমি তোমাকে এই পানিশমেন্ট দেবো। ক্যারেট অ্যান্ড স্টিক নেগোসিয়েশন উই নেভার ডিড ইট। এবং আমি আপনাকে অ্যাসিওর করতে পারি বাংলাদেশ হ্যাজ গট লট অফ ক্যারেট, অনেক কিছু আমরা দিতে পারি, এবং আমাদের কাছে কিন্তু অনেক স্টিকও আছে, কিন্তু বাট উই নেভার ইউজড ইট। নিরাপত্তা ঝুঁকি আরও বাড়ার আগেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বিবাদমান পক্ষগুলোর নেতারা বলছেন সব ধরনের বিভেদ ভুলে তারা এক হয়েছে নিজ ভূমিতে ফেরত যাওয়ার লক্ষ্যে। তাই সুষ্ঠু এবং স্বাভাবিক সব ধরনের নিয়ম অনুসরণ করে তারা ফিরতে চান নিজ ভূমিতে। যদি সেটি সম্ভব না হয় তাহলে বিকল্প ভেবে রেখেছেন নেতারা। বলছেন এর জন্য সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বালুখালী, উখিয়া, কক্সবাজার। কেরানীগঞ্জের সুভাট্টা খাল পুনর্খনন কাজের উদ্বোধন করলেন 2 উপদেষ্টা। সকালে ঝাউবাড়ি ব্রিজ এলাকায় এক অনুষ্ঠানে কাজটির সূচনা করা হয়। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন বিশাল এই প্রকল্প সফলভাবে শেষ করতে এলাকাবাসীর সহায়তার প্রয়োজন রয়েছে, আর এজন্য কেউ যাতে খালে ময়লা না ফেলে সেই দিকে খেয়াল রাখতে হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন খাল দূষণ এবং দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পানি সম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পের মোট বাজেট 317 কোটি 58 লাখ টাকা, আর এই দফায় মোট খনন করা হবে 14.24 কিলোমিটার এলাকা। এই খালটা খনন যখন করা হবে এটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ একটা কাজ। সেজন্য আমরা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদেরকে এই কাজটা দিয়েছি। আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা তাদেরকে পূর্ণ সহায়তাটা করবেন। খালের পানি যাতে কোনো রকমে দূষিত না হয় সেজন্য সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অসাধু ভূমিদস্যু যেন কোনো ক্রমেই খাল দখল এবং কোনো অংশ ভরাট করতে না পারে সেই বিষয়ে সংশ্লিষ্টদের সবাইকে সজাগ থাকতে হবে। যে কোনো প্রকল্প সফল করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। সিলেটে সাদা পাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের 5 সদস্যের তদন্ত কমিটি। দর্শক চলুন এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জেনে আসি আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, এই যে তদন্ত কমিটির যে সদস্যরা গেলেন এই পরিদর্শনের পর তারা মূলত কি বলছেন, নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা পাথর লুটের ঘটনায়?
কলি আসলে তারা একটু আগেই কমপক্ষে 10 থেকে 15 মিনিট আগেই এই সাদা পাথর যে স্থলটি আছে সেখানে এসেছেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার বিভাগের যিনি সচিব জাহেদা পারভিন, তাকে প্রধান করেই মূলত 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যদের সাথে নিয়ে তিনি এই যে সাদা পাথরের যেখান থেকে লুট হয়েছে সেই অঞ্চলগুলো ঘুরে দেখছেন। এর পাশাপাশি এর আগে তিনি রেলওয়ের ভাঙ্কার এলাকায় যেখান থেকে আসলে মূলত পাথর উত্তোলনের প্রথম লুট শুরু হয় সেখান থেকেই মূলত দেখতে শুরু করেছেন এবং এরপরই সাদা পাথর এসেছেন। এখন এই মুহূর্তে তারা সাদা পাথর ঘুরে দেখছেন। এখন পর্যন্ত গণমাধ্যমের সাথে তিনি কথা বলেননি। উনি যেটা বলতে চাইছেন যে তিনি আগে ঘুরে দেখবেন, মানুষের সাথে কথা বলবেন। বিশেষ করে এই যে সাদা পাথরে যারা এই মুহূর্তে রয়েছে, বিশেষ করে এখানকার যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে, ফটোগ্রাফার রয়েছে, তাদের সাথে তিনি একান্তে কথাবার্তা বলবেন। আর মূলত এই পাথর লুটের মূল যারা আছে তাদেরকে কিভাবে খুঁজে বের করা যায় সেই বিষয়টি তিনি চেষ্টা করবেন। তার সাথে কিন্তু আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আর যিনি এই তদন্ত কমিটির সদস্য সচিব, আপনি জানেন যে 5 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এর মধ্যে জননিরাপত্তা বিভাগের একজন অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা রয়েছেন, জ্বালানি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত খনিজ ও জ্বালানি মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন এবং আরও একজন রয়েছেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা। এই 5 জন মিলেই মূলত এই তদন্ত করবেন এবং তাদেরকে 10 দিনের সময় দেওয়া হয়েছে, 10 কর্মদিবস। সেই 10 কর্মদিবসের মধ্যে এর আগে আমরা যতটুকু জেনেছি যে তদন্ত কমিটি 20 আগস্ট গঠিত হয়েছে, তার পরের দিনই তারা ঢাকায় বসে একটি কর্মপরিকল্পনা ঠিক করেছেন। সেই কর্মপরিকল্পনা অনুযায়ী আজ তারা সরেজমিন পরিদর্শন করছেন। দুপুর 2টার দিকে স্থানীয় জনসাধারণের সাথে তারা কথাবার্তা বলবেন এবং জানার চেষ্টা করবেন আসলে এই পাথর কাণ্ডে কারা জড়িত এবং কীভাবে লুট হয়েছে এবং তাদেরকে যেটা বলা হয়েছে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে, এর পাশাপাশি ভবিষ্যতে যাতে লুট ঠেকানো যায় সে বিষয়ে তারা তাদের সুপারিশ দিবেন। সেই কার্যক্রম করতেই মূলত তারা এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছেন যে এই যিনি তদন্ত কমিটির প্রধান তিনি এই মুহূর্তে সাদা পাথরের যে স্থানটিতে থেকে মূলত এই চুরি হয়েছে, লুট হয়েছে, হরিণ লুট হয়েছে সেই স্থানের দিকে যাচ্ছেন এবং সেখানে পরিদর্শন করবেন। এবং এরপর আর যেটা এর আগে বললাম যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন, এখানকার যারা বিশেষ করে এই যে পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বিষয়ে মূলত তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবেন যে কিভাবে চুরি হয়েছে, কারা এর সাথে জড়িত ছিল এবং মূলত কারাই বা এই যে যারা লুটেরা রয়েছে তাদেরকে সহযোগিতা করেছে। বিশেষ করে যে আপনি জানেন যে প্রশাসনের এই ঘটনার গণমাধ্যমে আসার পরে কিন্তু স্থানীয় প্রশাসন নড়ে চড়ে বসেছিল, তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই তদন্ত কমিটির প্রতিবেদন দিয়েছে, যদিও সেই তদন্ত কমিটিতে স্থানীয় ইউনিকে রাখা হয়েছিল সদস্য সচিব হিসেবে, সেই সমালোচনাও হয়েছে। সেই কমিটির প্রতিবেদন কিন্তু এখনও বাইরে আসেনি। তারা যেটা বলতে চেয়েছেন তারা মন্ত্রিপরিষদ বিভাগে সেটা পাঠাবেন। কলি, ধন্যবাদ আপনাকে রিপন। যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা পোড়ালে শাস্তির বিধান রেখে নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রাম্পের সই করা আদেশ অনুযায়ী মার্কিন পতাকা পোড়ালে ভোগ করতে হবে 1 বছরের কারাদণ্ড, নেই আগাম কোনো জামিনের সুযোগও। পাশাপাশি বিদেশে কেউ এই কাজ করলে ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা সহ তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের 1989 সালের সিদ্ধান্ত অনুযায়ী পতাকা পোড়ানোর মত প্রকাশের স্বাধীনতার অংশ। আর ট্রাম্পের নতুন সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। ইহুদিদের উপর হামলায় মদদ দেওয়ার অভিযোগে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন বহিষ্কার করা হয়েছে ক্যানবেরায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে। পাশাপাশি ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অ্যান্থনি আলবানিজ দাবি করেছেন সিডনির রেস্তোরাঁ এবং মেলবোর্নের সিনাগগে হামলায় জড়িত ছিল তেহরান। আর এই ঘটনার জেরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।
কলম্বিয়া সীমান্তে নতুন করে 15,000 সামরিক সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। আর সোমবার সীমান্তে নিরাপত্তা জোরদার এবং মাদক পাচার মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কলম্বিয়া সীমান্তবর্তী জুলিয়া এবং তাচিরা রাজ্যে মোতায়েন করা হবে এই সামরিক সদস্যদের। টহল দেওয়ার জন্য ব্যবহার করা হবে ড্রোন, নৌকা, বিমান এবং অন্যান্য সব যানবাহন। লাতিন আমেরিকার অঞ্চলে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে দক্ষিণ ক্যারিবিয়ান মার্কিন ডেস্ট্রয়ার পাঠানোর পরই এসেছে এই ঘোষণা। একই সাথে কলম্বিয়ান সরকারকেও তাদের সীমান্তে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ভেনেজুয়েলা। venezolano de refuerzo sobre los que ya tenemos, de refuerzo sobre los que está ya dos, y luego la zona de paz número 3.